আমরা এখন করব কত বইয়ের অনুশীলনের কি 3 নাম্বারটা আর্থিক বিবরণী একটু দেখো। এখন 3-এ বলছে স্যার আবার এই আগের মতো আমরা সবগুলো টপিক আগে আমরা দেখব কোনটা কোন দিকে বসে। দেখো একবারে অল্প টপিক, সৃজনশীলে তো এত দেয় না, কারণ পরীক্ষায় লেখার একটা টাইম লাগবে না। সো এখানে প্রথম বলছে ক্রয় আর পাওনাদার। ক্রয় কোন দিকে বসে স্যার বলেন তো? বিকৃত পণ্যের ব্যয়। পাওনাদার কোথায় বসে? পরিচালন বেয়াদব, চলতি দায়। তারপরে দেনাদার বসে কোথায়? চলতি সম্পদ। বিক্রয় বসে নির্বিক্রয়ে, ঠিক আছে। তার বহি পরিবহন এবং বহি ফেরত। বহি পরিবহন কিন্তু পরিচালন ব্যয়, আর বহি ফেরত মানে কি বাইরে ফেরত দেওয়া, ক্রয় ফেরত। হ্যাঁ, এখানে কিন্তু পেজ দিয়ে দিছে, যদি পেজ না তো সহজই তো। এই যে উপর আবার বলতেছি দেখেন, ক্রয় কিন্তু বিকৃত পণ্যের ব্যয়, পাওনাদার হচ্ছে চলতি দায়, তারপর দেনাদার হচ্ছে কি চলতি সম্পদ, বিক্রয় হচ্ছে নেট বিক্রয়, আর বহি পরিবহন হচ্ছে কি তোমার ক্রয় ফেরত। আর বহি পরিবহন তো পরিচালন ব্যয়। বহি ফেরত যেটা এটা ক্রয় ফেরত। বহি ফেরত, বহি পরিবহন তো এটা পরিবহন, মানে বাইরে যে পরিবহনটা করা হয় মাল বিক্রি করার ক্ষেত্রে, তাহলে এটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়। আর বহি ফেরতের আরেক নাম কি? ক্রয় ফেরত। মানে আমি ক্রয় করে বাইরে ফেরত দিলাম, এটাকে বলে বহি ফেরত। ঠিক আছে, ক্রয় ফেরত। এন্ট্রিগুলো আগে আয়ত্তে নিয়ে আসেন, ওই যে কুটিনাটি যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো ভালো করে পড়েন। তারপরে দেখেন 15% ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতে, এই যে এখানে দেখছে 15% ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত সবসময় চলতি দায়, ঠিক আছে। তার সুদ কিন্তু এখানে দেয় নেই, তার সুদটা হবে চলতি দায়। আচ্ছা আমি বলতেছি কখন মূলধন কি? মালিকানা শর্ত। অগ্রিম ভাড়া কি? যত অগ্রিম ভাড়া আছে বলেন এটা কি হবে? অগ্রিম ভাড়াটা কিন্তু এক প্রকার দায়, এক প্রকার কি অগ্রিম ভাড়া এক প্রকার দায় পড়ছে। আচ্ছা তারপরে এখানে দেখেন ব্যাংক চার্জ এবং কুরিন সঞ্চিতি। ব্যাংক চার্জ তো ঠিক আছে, ব্যাংক চার্জটা কি পরিচালন ব্যয়, কিন্তু কুরিন সঞ্চিতিটা এটা কি? সঞ্চিতি মানে পুরাতন কুরিন সঞ্চিতি। এই যে এখন বুঝো, এটা পুরাতন কুরিন সঞ্চিতি। আর নগদ বাট্টা, নগদ বাট্টা এখানে এই যে বাট্টার হিসাবটা বলছে আর কি, শুধু যে বাট্টার ক্ষেত্রে কি কয়টা দিচ্ছে এখানে? দুইটা না? তো বাট্টা যেটা ডেবিটে আছে এটা কি প্রদান, আর যেটা ক্রেডিটে আছে এটা কি প্রাপ্ত। প্রাপ্ত যেটা এটা অন্যান্য আয়, আর প্রদান যেটা সেটা হচ্ছে কি অন্যান্য ব্যয়, ঠিক আছে। সরি, অন্যান্য ব্যয় না, প্রদানটা হচ্ছে তোমার পরিচালন ব্যয়। বাট্টাটা একটু আগে পড়ে আসলাম না, মানে বাট্টা যদি ডেবিটে যেটা এটা হচ্ছে প্রদান, আর প্রদানটা কোথায় বসে? পরিচালন ব্যয়। আর যেটা ক্রেডিটে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কোথায় বসে? অন্যান্য আয়ে, ঠিক আছে। আর ইজারা সম্পত্তি 8 বছরের, এটা কিন্তু গত ক্লাসে 4 নম্বর উদাহরণে বলা আছে। 8 বছর ইজারা সম্পত্তি মূলত এটা একটা স্থায়ী সম্পদ, এটা কি কিন্তু আর্থিক বিষয়টা বিবরণীতে তার অবলম্বনটা রাখতে হয় 1 বছরেরটা। কয় বছরেরটা রাখবো? 8 বছরের টাকায় 7 বছর যাবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর 1 বছরের টাকা আসবে কোথায়? বিষয়টা বিবরণীতে। একমাত্র ইজারা সম্পত্তি, অন্য কোনো স্থায়ী সম্পদ কিন্তু আসে না। অন্য কোনো সম্পদের অবচয়টা আসে পরিচালন ব্যয়, কিন্তু ইজারা সম্পত্তি 1 বছর এখানে থাকবে আর বাকিটা অন্য জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে, যত বছরের এই দিক। চলেন এবার আমরা সমন্বয়গুলো দেখি। অবিকৃত পণ্যের মূল্য হচ্ছে 63,500 টাকা। অবিকৃত মানে কি? সমাপনী মজুত পণ্য। সমাপনী মানে যেটা লাস্টের বছর শেষে যখন বিক্রয় করতে পারি নাই, এটার নামই সমাপনী। এটার আর এটারই বলতেছে অবিকৃত। তো অনেকে অবিকৃত দেখে কিন্তু বুঝে না, বুঝতে হবে অবিকৃত মানে কি সমাপনী। অগ্রিম ভাড়ার 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে আমি যে অগ্রিম ভাড়া নিয়েছিলাম এটা কিন্তু আমি দায়ী। অগ্রিম ভাড়া কি মনে রাখবেন? অগ্রিম সব কিছু দায়ী, অগ্রিম নেওয়া হইলে কোনো কিছু দায়ী। কিন্তু অগ্রিম ভাড়া 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাহলে 6,000 টাকা কিন্তু আর অগ্রিম না, এটা মেইন ভাড়া। এটা কি ভাড়া? আমি তোমার একটু ক্লিয়ার করি। মনে করো তুমি তোমাদের ভাড়াটিয়া যারা আছে, কেউ তোমাকে এসে এ মাসে আসলো, তো এসে তোমাকে ধরো 3 মাসের ভাড়া দিয়ে দিছে, 5,000 করে হইলে 3 5 15,000 টাকা দিয়ে দিল। উনি তো এখনও তাকে নাই, তাহলে তুমি যে 15,000 টাকা নিয়ে নিলা, তুমি কিন্তু ওনার কাছে দায়বদ্ধ। কেন দায়বদ্ধ? ওনাকে 3 মাস থাকতে দিতে হবে। এখন মনে করো উনি 15,000 টাকা দেওয়াতে উনি 1 মাস স্পেন্ড করলো, 1 মাস কাটানোর পরে ওনার কত টাকা কাটা? 5,000 টাকা কাটা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তা উনি 15,000 টাকা দিয়ে তোমাদের বাসায় উঠছে, উঠার পরে
এক মাস থাকছে মানে 5,000 টাকা কাটা। কাটা। প্রথমে যখন উঠছিল তখন তুমি লিখছে কি অগ্রিম যত টাকা ছিল সম্পূর্ণটা কি ছিল দায়। মানে তুমি যে ভাড়াটিয়ার কাছ থেকে 15,000 টাকা নিয়ে ফেলছো, তাহলে আমি ওই ভাড়াটার কাছে যাই। এখন উনি তো টাকা নেই 3 টাকা মাস, নেই। তুমি 3 মাসে টাকা নিয়ে ফেলছো, তাহলে তুমি ওনার কাছে দায়ী। দায়ী। এবং উনি যখন 1 মাস স্পেন্ড করলো, 1 মাসে তুমি কাটবা কত 5,000 টাকা, তখন ওই 5,000 টাকা কিন্তু আর তুমি ওনার কাছে দায়ী না। 5,000 টাকা তোমার মেন ভাড়া আর 10,000 টাকা দায়ী আছে। দায়ী আছে। আরও 1 মাস যাবে, তুমি 10,000 টাকা মেন ভাড়া হয়ে গেল আর 5,000 টাকা দায়ী। দায়ী। যখন 3 মাস যাবে তখন কি 15,000 টাকা তোমার মেন ভাড়া হয়ে যাবে। তাহলে এখন উপরে বক্সে আমাকে বলছে কি যে আমার অগ্রিম আমি নিয়ে ফেলছি কত, অগ্রিম টাকা নিছে, কত টাকা নিছে আমরা একটু অগ্রিমটা দেখি। অগ্রিম টাকা নেওয়া হয়েছে কত স্যার দেখেন, অগ্রিম ভাড়া নেওয়া হয়েছিল 10,000। হ্যাঁ, আচ্ছা, অগ্রিম যেহেতু 10,000 টাকা নিছো, তার মানে তুমি 10,000 টাকা দায়বদ্ধ। দায়বদ্ধ। এখন উনি ধরো 1 মাস স্পেন্ড করছে 6,000 টাকা বা 6,000 টাকার ভাড়া কাটাইছে, তারপর 6,000 টাকা এখন আর অগ্রিম নাই, এটা মেইন ভাড়া। Main এটা কি main এটা তোমার আয়, এটা কি আয়। আয়। তাহলে প্রাপ্ত ভাড়া যেটা এটা হচ্ছে অন্যান্য আয়, এটা কি আয় অন্যান্য আয়। আর ভাড়া দিলে এটা কি হয় ব্যয়। ব্যয়। কথা ঠিক আছে? আসেন আমরা একটু দেখি এখানে এর মধ্যে উক্ত বছরে কুরিনের পরিমাণ কত টাকা ছিল, 3,000 টাকা। 3,000 ওই কুরিন মানে অনাদায়ী, এটাই নতুন কুরিন। এটা কি নতুন করে আমি বলছিলাম যে দেনাদারের 2,000 টাকা আদায়যোগ্য নয়, এত টাকা অনাদায়ী। অনাদায়ী। এবং এই যে উক্ত বছরের কুরিনের পরিমাণ 3,000 টাকা, সমন্বয়ে যদি কখনো অনাদায়ী বা কুরিন বলে এটা হচ্ছে নতুন কুরিন, নতুন করে এবং পার্সেন্ট বললে এটা নতুন কুরিন সঞ্চিতি। সঞ্চিতি। এই যে দেখো পার্সেন্ট বলছে, অবশিষ্ট দেনাদারের উপর 5% এটা কুরিন, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। আর বক্সের ভিতরে যে সঞ্চিতিটা বলে সেটা হচ্ছে কি পুরাতন কুরিন। আমি কি আগে টপিকগুলো ধরতে পেরেছি? এবার নতুন কুরিন দুইটা যোগ করবে, এটা এটা বিক করবে, শেষ। এখন হচ্ছে করি না একটু। এখন একটু আসেন আমরা একটু অঙ্কটা করে ফেলি কিছু। এখন আমরা অঙ্কটা বুঝি, ঠিক আছে স্যার? এখানে বলছে আমাদের প্রথম ক নম্বরটা, উপযুক্ত তথ্য হতে বিকৃত পণ্যের ব্যয়। দেখো কত স্টেপে স্টেপে দেয়, এটা আমাদের জন্য ভালো। বিকৃত পণ্যের ব্যয়ের ঘরগুলো তোমার মুখস্থ থাকতে হবে। মুখস্থ না আমাদের কী কী, পারমিক মজুত পণ্য, ক্রয়, আন্তঃপরিবহন, মজুরি, ডক চার্জ ইত্যাদি ইত্যাদি, মাইনাস সমাপনী মজুত পণ্য। একবারে সহজ কিন্তু। তাহলে এখান থেকে আমরা খুঁজে বের করি বিকৃত পণ্যের ব্যয় কোনগুলা। বিকৃত পণ্যের ব্যয় যদি তুমি একটু তাকাও, এখানে কোনগুলো পাবা, এই যে ক্রয় পাবা। তারপরে যদি আমরা একটা খুঁজি কোনটা, আর কোনটা পাবো আমরা, এখানে বিকৃত পণ্যের ব্যয় এখানে মনে হয় আর নাই, সমাপনী এখানে আর নাই, এই লাস্টে এখানে এই যে এখানে আছে এই সমাপনী মজুত পণ্য। তারপর দেখো এটা আরও সহজ হয়ে গেল, নাই তো আমি করব কি, না থাকলে নাই। তাহলে আমরা লিখবো যে ক্রয়, ক্রয় থেকে ক্রয় ফেরত বাদ দিব, ক্রয় ফেরত তো বাদ দিতে হবে। ক্রয়ের সাথে দুইটা কথাই, ক্রয়ের কথা কয়টা, 4টা, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা এবং কি অলিখিত। আর দুইটা নাই, দুইটা আছে, আমি দুইটা লিখছি। আর সমাপনী মজুত পণ্য লাস্টে মাইনাস করতে। তাহলে বিকৃত পণ্যের ব্যয় এতটুকুই ছিল, যতটুকু ছিল ততটুকু লিখছি। হ্যাঁ, এখানে আমার মার্ক কত, 2। এরপরের প্রশ্নটাতে আমার বলছে দেখো, মোট মুনাফা 47,000 টাকা ধরে জাফরিন অ্যান্ড সন্সের বিশদ বিবরণী প্রস্তুত করো। মোট মুনাফা কিন্তু বলে দিছে, তার মানে যে বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বার্তা দেওয়ার কাজ আমাকে করতে হবে না, ডাইরেক্ট মোট মুনাফা থেকে ধরে করবো। এই যে মোট মুনাফা ধরো আমি ধরে নিলাম কত, 47,000 টাকা। এখান থেকে আমরা শুরু করবো এখন কোন জায়গা থেকে, পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়, ওই যে বহি পরিবহন যেটা ছিল এটা কি পরিচালন ব্যয়। এরপরে ভাড়া, যেটা ভাড়া কোনটা নিব, ভাড়া নিব যেটা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সরি, ভাড়াটা তো এটা ব্যয় আমার, এটা আমি প্রাপ্ত ভাড়া না। ক্রেডিটে থাকলে প্রাপ্ত হইতো, ডেবিটে থাকলে কি ব্যয়। ঠিক আছে, অগ্রিমটা আমি দিয়েছিলাম, মানে আমি দোকান ভাড়া নিয়েছিলাম, অগ্রিমটা আমি দিয়েছিলাম। তাহলে ক্রেডিটে যেহেতু, ডেবিটে যেহেতু ছিল, মেয়াদ উত্তীর্ণ হয়েছে কতটুকু, মানে কতটুকু আমি ইউজ করছি, 6,000 টাকার। কত টাকার, যেখানে বলছে না 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কোথায় 6,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মানে কি 6,000 টাকার ভাড়া আমি কাটিয়েছি, কিন্তু আমি দিয়েছিলাম কত, 10,000 টাকা। আমি অগ্রিম আরও দেওয়া কত, 4,000 টাকা। তা 6,000 টাকা যদি আমি দিয়েছি, তা 6,000 টাকা কি আমার পরিচালন ব্যয়, মানে দোকানের ভাড়া দিলাম মালিককে। কথা ঠিক আছে, 6,000 টাকা গেল, এটাও হবে পরিচালন ব্যয়। এবার ব্যাংক চার্জ যেটা, সেটাও পরিচালন ব্যয়। বাট্টা যদি প্রদান করা হয় পরিচালন ব্যয়। তারপরে বলছি কি ইজারা সম্পত্তি, যে বললাম না 8 বছরের ভিতরে 1 বছরেরটা রাখবো কোথায়, বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে এই যে 1,20,000 টাকা ছিল, 1,20,000 টাকারে 8 দিয়ে ভাগ করব। 8 দিয়ে ভাগ করলে 1 বছরে কত টাকা পড়তেছে, 15,000 টাকা। কত টাকা, এই 15,000 টাকা কী করবো আমরা,
পরিচালন ব্যয় লিখবো 1 বছরেরটা। আমাকে এটা আরেকটু বলুন। আমি আবার বলি, ইজারা সম্পত্তি আমার কয় বছরের? ইজারা সম্পত্তি ছিল আমার 8 বছরের। আচ্ছা থাক। আচ্ছা, ইজারা সম্পত্তিটা হচ্ছে তোমার কীরকম আমি একটু বলি। ইজারা সম্পত্তি ধর এখানে 1,20,000 টাকা। মনে রাখবা, ইজারা সম্পত্তি হচ্ছে স্থায়ী সম্পদ আর্থিক অবস্থা বিবরণীর জন্য, কিন্তু এখানে বিষয়দা বিবরণীতে ইজারা সম্পদের 8 ভাগের 1 ভাগ মানে 1 বছরটা রাখতে হবে। 8 বছর বললে 1 বছর রাখবো, 7 বছর নিয়ে যাব। 5 বছর বললে এখানে 1 বছর রাখবো, বাকি ওইখানে নিয়ে যাব। তাহলে এই যে 1,20,000 টাকারে 8 দিয়ে ভাগ করলে কত আসে? যেটা আসবে সেটা আমরা করে 1 দিয়ে গুণ করবো, মানে ওইটাই রাখবো আর কি। এখানে দেখায় দিতে পারো, না দেখাইলেও চলবে। তাহলে ইজারা সম্পত্তির আর নামটা লিখতে হবে ইজারা সম্পত্তির অবলোপন বিষয়দা বিবরণীতে। তো অবলোপন কত টাকা আসছে? 15,000 টাকা। কত টাকা? এবার কোরিন আমরা এইভাবে করব না। কোরিনকে আমরা এই নিয়মে করব না। আমরা এই যে আমি যা লিখতেছি এনে সিরিয়ালে লিখবা যে যুগ নতুন কোরিন। কি লিখবো? নতুন কোরিন কত টাকা ছিল বলেন তো? ওই যে নিচে দেওয়া 3,000 টাকা। কোরিনের পরিমাণ এটা হচ্ছে কত? 3,000 টাকা। এটা হচ্ছে নতুন কোরিন। আবার দিব যুগ কি? নতুন কোরিন সঞ্চিতি যেটা, সেটা কত হবে? 5%। এটা দেনাদারের উপর ধরতে হবে। দেনাদার কত টাকা ছিল আমি একটু দেখি, আমরা ওইখানে যাই। দেনাদার ছিল কত? 73,000 টাকা। একটু পয়েন্টে আসো। তাহলে আমার কিন্তু 5% যেটা, এটা অবশিষ্ট দেনাদারের উপর ধরতে হবে। তাহলে দেনাদার যে 73,000 টাকা ছিল, আমি একটু দেখাই। এই যে আমি এখানে একটু লিখি, এই যে দেনাদার কত টাকা ছিল? 73,000 টাকা। এই 73,000 টাকা থেকে আমার আগে নতুন কোরিনটা, এটা আগে হয়েছে না, এটা আগে বাদ দিয়ে নিতে হবে। মাইনাস নতুনটা বাদ দিলে কত? 3,000 টাকা বাদ দিলে থাকবে কত? 70,000 টাকা। এবং আরও দেখতে হবে যে কোনো আন্তঃফেরত আছে কিনা। এখানে কোনো আন্তঃফেরত আছে না, কোনো আন্তঃফেরত নেই। তাহলে 70,000-এর উপরে কত ধরবা? 5% হতে হবে। 70,000 বলো, 70,000-এর 5% করে দেখো কত দ্রুত। বক্সে কি আন্তঃফেরত থাকলেও হবে নাকি বাইরে দিতে? আন্তঃফেরত বাইরে দিবে এটা। বাইরে দিবে। হ্যাঁ, অনেক সময় বক্সও দেয়। যদি থাকে তাহলে ওইটাও দেনাদার থেকে মাইনাস করতে হবে। কেন? ওই যে আজকে বললাম যে আন্তঃফেরত দেনাদার মানে কি? যার কাছে আমি টাকাটা পাবো। এরপরে বলছে নতুন কোরিন মানে কি? অনাদায়ী, মানে 3,000 টাকা পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমার দেনাদার ছিল কত? 73,000 টাকা। 73,000 টাকা থেকে, আর আমি দেখলাম যে 3,000 টাকা একটা লোক মারা গেছে, ওই টাকাটা আমি পাবো না। তাহলে এটা নতুন কোরিন, অনাদায়ী। তাহলে এখানে আমার 73,000 টাকা ছিল, যে আমি মানুষের কাছে 73,000 টাকা পেতাম। 73 থেকে 3,000 টাকা মাইনাস। তাহলে 3,000 যদি চলে যায়, আর পাবো কত? 70,000 টাকা। ওই 70,000 টাকার উপরে আবার আমি 5% ধরবো, যে আমি না পাওয়ার সম্ভাবনা। ওইটা হবে কি? অবশিষ্ট দেনাদারের উপরে। এখন যদি এখানে আরও কথা থাকতো যে 70,000 থেকে মনে করো আমার আবার ওর কাছে আমি তো টোটাল পাই 70,000 টাকা, ও কী করছে? 10,000 টাকার মাল ফেরত পাঠাই দিছে। তাহলে ও সহ আমার দেনাদার ছিল না? 10,000 টাকা পাঠাইছে মানে কি? 10,000 টাকা দেনাদার আমার কমে গেছে। তাহলে ওই মালের টাকাটা ওইখান থেকে মাইনাস করে বাকি যেটা থাকবে দেনাদার, ওইটাকে বলে অবশিষ্ট দেনাদার। বিষয়টা বুঝাইতে পারছি? বাট এখন এখানে তো আমার মাল ফেরত আসে না, এখন তো ফেরত আসছে। এখানে শুধু আমার ধরো একটা লোক 3,000 টাকা না দিয়ে চলে গেছে। তাহলে আমার দেনাদার ছিল কত? 73,000। এখান থেকে 3,000 আগে বাদ দিব। তাহলে এখন আমার দেনাদার কত? 70,000। ওই 70,000 টাকা থেকে আমার অবশিষ্ট টাকাটা কি করব? 5% ধরবো। এই যে আমার যেটা বলছে 5%, এটা সবসময় অবশিষ্ট দেনাদারের উপরে, লাস্ট যে দেনাদার তার উপরে। তাহলে আমি 70,000-কে যদি 5% করি কত আসবে? 70,000 গুণ 5% আসবে কত? 3,500 টাকা। কত? তাহলে এখানে লিখলাম যে 35, মানে 3,500 টাকা। তাই আমি যদি আমরা জানি এটা কি দুইটা নতুন কোরিন যোগ করলে কত? 6,500 টাকা। এরপর আমরা জানি নতুন কোরিন থেকে বিয়োগ করতে হয় কোনটা? পুরাতন কোরিন সঞ্চিতি। পুরাতন কোরিন সঞ্চিতি আমার বইয়ে কত দেওয়া ছিল দেখি আমরা। এখানে হ্যাঁ, বইয়ে দেওয়া ছিল কত টাকা? 3,500 টাকা। তাহলে 3,500 টাকা লিখবো। 3,500 টাকা যদি লিখি, তাহলে 6,500 থেকে 3,500 বাদ দিলে আর কত থাকবে? 3,000 টাকা। ওই দেখো কুরিন কত টাকা আসবে? ঘরে 3,000 টাকা। কথা ঠিক আছে? উত্তর আমার মিলবে। তাহলে এইভাবে না করে আমরা আমাদের ওইটা করবো। সিরিয়ালে লিখবো কি? নতুন কুরিন যুগ নতুন কোরিন সঞ্চিতি যোগ করে এখান থেকে মাইনাস পুরাতন কোরিন। ঠিক আছে? উত্তর ওটো মিলে যাবে। আচ্ছা, এরপরে আমরা যে টাকাটা আসবে ওটা কী করবো? মুনাফা থেকে পরিচালন ব্যয়টা মাইনাস করলে যে টাকাটা আসবে তার নাম হচ্ছে পরিচালন মুনাফা। কিন্তু এখানে তো লাভ হয় নাই,
এটাতে ছিল 47,000, এখানে হচ্ছে 49,000। তাহলে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি। দেখা যাচ্ছে প্রথমে ঠিকই লাভ হয়েছিল মোট মুনাফা, কিন্তু পরিচালনা করার পরে দেখা যাচ্ছে 2,000 টাকা কি ক্ষতি। তাই ক্ষতি দেখে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে রাখছি। কথা ঠিক আছে? কারণ এটা কিন্তু আমার ক্ষতি, দেখো এখানেও লিখছি ক্ষতি। রেখে দিব, এখানে রেখে দিব। হ্যাঁ, এটা ক্ষতি। আর যদি লাভ হইতো তাহলে প্লাসের মানে মুনাফা বেশি হইতো, তখন আমরা লিখতাম পরিচালন কি মুনাফা। যেটা ক্ষতি হয়েছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে রেখে দিছি, ঠিক আছে? এখন আবার অন্য ন্যায়গুলো যোগ করব। অন্য ন্যায় কোনটা ছিল একমাত্র, আমরা যে সম্পূর্ণটা দেখে যাও কোনটা, নগদ বাট্টা একটা ছিল না, বাট্টা যেটা প্রাপ্তি ছিল, প্রাপ্তি কোনটা 11,000 টাকা। ওই 11,000 টাকা এখানে বাট্টা প্রাপ্তি যোগ করলাম। তাহলে এখন এটা কিন্তু মাইনাস আর এটা প্লাস, প্লাস মানে কি মাইনাস, তাহলে থাকতেছে কত 9,000 টাকা। এখন আবার লাভে আসছি, এখন আবার কোথায় লাভ। এবার অন্যান্য ব্যয়গুলো দেখবো। অন্যান্য ব্যয় কোনটা, ওই যে আমার এখানে ছিল না, এই ব্যাংক জমাতিরিক্ত ছিল না, ব্যাংক জমাতিরিক্তের সুদ কিন্তু অন্যান্য ব্যয়। ব্যাংক জমাতিরিক্ত কিন্তু চলতি দায়, কিন্তু তার যে সুদটা কিন্তু কি চলতি না, সুদটা হচ্ছে অন্যান্য দায়, অন্যান্য ব্যয়, অন্যান্য বিষয় দায় বলতে। তাহলে 15% যদি করি কত টাকা, 40,000 টাকা। এটাকে 15% করলে কত টাকা আসে? 40,000। আচ্ছা, এখানে হচ্ছে 31/1/2017, 31/1/2000। আচ্ছা, 40,000 আমরা 15% আগে করি। 40,000 গুণ 15% কত আসতেছে? 6,000 টাকা। কত? 6,000 টাকা। ধরো এখানে আমি একটু ক্লিয়ার করি। দেখেন, ব্যাংক জমাতিরিক্ত টাকাটা একটা যখন আমরা হিসাব করব, আমরা যদি বইয়ের প্রশ্নটা দেখি, চলো আবার প্রশ্নটাতে যাই। প্রশ্ন কোনটা, এটা না? আচ্ছা, এখানে প্রশ্নের দিকে তাকাও। ব্যাংক জমাতিরিক্ত ছিল আমার কত? 15%। কত টাকার উপরে? 40,000 টাকার উপরে। 40,000-এর 15% করলে আসে 6,000 টাকা। কিন্তু আমার হিসাবটা ক্লোজ করছি কখন? জুনে। আর ব্যাংক জমাতিরিক্ত টাকাটা আমি লোন নিলাম কখন? 31/1 মানে জানুয়ারির 31 তারিখ, মানে জানুয়ারি মাস শেষ। তাহলে জানুয়ারি মাস থেকে টাকাটা লোনটা চলছে কত দিন? জানুয়ারি বাদ দাও, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 5 মাস চলছে। হিসাবটা বুঝো। আমি হিসাব ক্লোজ করছি কত তারিখে? জুনের 30 তারিখ, মানে জুনের লাস্টে। আর লোনটা নিয়েছিলাম কখন? জানুয়ারির লাস্টে। তাহলে জানুয়ারি যদি চলে যায় তাহলে আমার হিসাব ধরবে কখন থেকে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আমার তো 1 বছর হয় না। এখানে তো আমার সুদ হয়েছে কয় মাসে? 5 মাসের সুদ। যদি ভাইয়া জানুয়ারি 1 থেকে নিতেন তাহলে কি জানুয়ারি থেকে কাউন্ট করব? হ্যাঁ, জানুয়ারি থেকে কাউন্ট করবা। এখন আমার মূলত লোনটা ব্যাংকে হিসাব করবো কিন্তু 1 বছর ভিত্তিক, কিন্তু আমার তো হয়েছে মাত্র 5 মাস। 5 মাসে আমার হিসাব ক্লোজ। কথা ঠিক আছে? তাহলে আমি দেখবো 5 মাসে আমার যত সুদ আসছে আমি তত টাকা দেবো। ধরো আমি তোমার থেকে টাকা ধার নিলাম, তুমি আমাকে বলছো বছরে আপনি আমাকে 15% টাকা দিবেন। তাহলে 40,000 টাকা তোমার থেকে ধার নিলাম। এইটাকে যদি আমি কত করি? 15% করি, আমার 1 বছরে কত টাকা আসতেছে? 6,000 টাকা। 6,000 টাকা তুমি 1 বছর পরে আমার থেকে নিতে। তোমার থেকে নিয়েছি আমি কখন? জানুয়ারির 31 তারিখে। এবং আমি জুনে আবার টাকাটা তোমাকে দিয়ে দিব। কারণ কি তুমি চাইলে তোমার আমি 1 বছরের সুদ দিব? কয় মাসে সুদ দিব? 5 মাসে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। আমি 5 মাস ইউজ করছি, আমি 5 মাসের টাকা তোমাকে দিব। বিষয়টা ক্লিয়ার স্যার? দেখেন, তাহলে 15%, তো 15% 1 বছরে আসে আমার কত? 6,000 টাকা। তাহলে আমার 5 মাসে কত টাকা আছে এটা কেমনে জানবো? আগে এটাকে 12 দিয়ে ভাগ করব। আগে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, ভাগ করলে আমার দেখা যাচ্ছে 1 মাসে পরে কত টাকা? 500 টাকা। তাহলে এই 1 মাসে পড়তেছে আমার 500 টাকা। এই 500-রে আমি কয় মাস ইউজ করছি? 5 মাস। 500-রে আমরা গুণ দিব কত? 5 দিয়ে। কত দিয়ে? 5 দিয়ে 2,500 টাকা। এই 2,500 টাকা আমরা এখানে লিখছি। কোথায়? আনসারে যাই। এই যে 2,500 টাকা দেখেন। ব্যাংক জমাতিরিক্ত সুদ কত? 2,500 টাকা। এটা হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয় কী করবো? মাইনাস। তো মাইনাস দিলে যে টাকাটা থাকে এটা হচ্ছে কি আমার নিট মুনাফা। তাহলে এখানে কিন্তু আমি আবার বলতেছি, প্যাচটা যেটা সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত সুদটা বের করা নিয়ে। সুদটা কি আমি আবার বলে দিই, এখানে একটু মনে রাখেন বারবার। আমি ব্যাংকের থেকে যত টাকা নিব, টাকাটা নিলাম কখন সেটা আমাকে বুঝতে হবে। টাকাটা নিলাম আমি জানুয়ারির 31 তারিখে। জানুয়ারি মাস তো আর বুক করি নি, তাহলে ফেব্রুয়ারি থেকে গণনা শুরু। তোমার থেকে আজকে টাকা আমি নিলাম জানুয়ারি 31 তারিখ, তুমি হিসাব করবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে। তো এবার ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে, জুনের 30 তারিখেও গেল, 5 মাস। এবার আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। আমি 1 বছর তো রাখবো না। এখন তুমি তো আমাকে বলছিলে প্রতি বছরে 15% দিব। কয় দিনে? প্রতি বছরে দিব। এখন আমি তো প্রতি 1 বছর রাখি নাই।
এখন তুমি হিসাব করবো যে আমি যে ভাইয়াকে 40,000 টাকা দিয়েছিলাম, আমার এক বছরে আসতো কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। কিন্তু উনি তো এক বছর রাখে নাই, না তাহলে উনি রাখছে 5 মাস, তাহলে 5 মাসে কত টাকা আছে তুমি জীবনে বের করতে পারবে না। আগে জানতে হবে যে এক মাসে কত টাকা পড়ে, যে আমার এক বছর মানে কত, 12 মাসে পড়তো 6,000 টাকা, তাহলে এক মাসে পড়বে কত টাকা? 500 টাকা। তাহলে উনি ব্যবহার করছে 5 মাস, 5 মাসে কত টাকা? 2500 টাকা। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। ঠিক আছে স্যার, এটা করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, কেমন? দ্যাটস ইট। তাহলে এটা ছিল আমার বিষয় দায় বিবরণী। এরপরে স্টেপে বলতেছে আমাকে কই প্রশ্নটা কোথায়, প্রশ্নের পরে বলছে মালিকানা সতে, এখানে বলছে মালিকানা সতের সমাপনী উদ্ধৃত, মানে মালিকানা সত বলে দিছে, বলছে আর্থিক বিবরণী তৈরি করো। আমি বলছি আর্থিক বিবরণী করতে গেলে মালিকানা সত লাগে, হয় মালিকানা সত আমাকে করে নিতে হবে, নাহলে ওরা দিয়ে দিবে। এই যে দিয়ে দিচ্ছে। তাহলে এখন আর মালিকানা সত করতে হবে, তা চলেন আর্থিক বিবরণী করি এখান থেকে। আর্থিক বিবরণীর প্রথম কোডটা কি? স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ কী কী ছিল আমি দেখবো। স্থায়ী সম্পদ একমাত্র ছিল ইজারা সম্পত্তি, আর একটাও না। তো ইজারা সম্পত্তি ছিল 8 বছরের, আমি রাখবো এখানে কয় বছর? এই যে 1 বছর বাদ দিব, যে ওইখানে যে রেখে দিছি, তাহলে এটা 8 দিয়ে ভাগ করলে তো 1 বছরটা পেয়ে যাব। 1 বছরটা বাদ দিব, যেটা থাকবে সেটা আমরা এখানে রেখে দিব। এরপর যেটা করব, স্থায়ী সম্পদের পরের স্টেপ কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিনিয়োগ তো নাই, নাই। এরপরে পরের স্টেপ কি? চলতি সম্পদ। এই যে চলতি সম্পদ। চলতি সম্পদে কি আছে? দেনাদার। তো বলছিলাম দেনাদার লেখার সময় থামতে হবে। কেন থামতে হবে? ওইখানে যেগুলো আমার নতুন কুরিন ছিল, ওইগুলো দেনাদার থেকে বাদ দিতে হবে। নতুন কুরিন ওখানে ছিল নাকি ছিল না? নতুন কুরিন ছিল, নতুন কুরিন সঞ্চিত ছিল, দুইটাই বাদ দেবে এখান থেকে। ঠিক আছে? ওই যে টোটাল আমরা এইভাবে লিখবো না, আমরা বাদ দেবো এইভাবে, যে আমরা লিখবো দেনাদার কত টাকা? 73,000। কত টাকা? 73,000। এবার নতুন কুরিন কত টাকা ছিল আমার? 3,000 টাকা। 3,000 টাকা এখান থেকে কিন্তু মাইনাস করবো। কি করবো? তাহলে 70,000 টাকা। এবার 70,000 যখন 5% করছিলাম কত টাকা আসছিল বলেন? 70,000-কে মানে পরে নতুন কুরিন সঞ্চিতি যেটা, ঠিক আছে, গুণ 5%, 3,500। 3,000 কত? 500 টাকা। এইটাও মানে নতুন কুরিন সঞ্চিতি। এটা ভাগ করার পরে তাহলে কত টাকা আসতেছে? তো 66,500 টাকা। কত টাকা? 66,500 টাকা। 66,000 আসে, দেখি তো আমরা দেনাদার কোথায়? এই যে 66,500 টাকা। মানে বিষয় দাবিতে যে কুরিনগুলো, নতুন কুরিন যেগুলো, নতুনগুলা পুরাতন না, ওই নতুন কুরিনগুলা এসে দেনাদার থেকে মাইনাস হবে। আচ্ছা ভাই, এখানে তো পুরাতন কুরিন বসবে না? না 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 না, ওটা হিসাব বসবে না। দেনাদারের যখন চলতি হিসাবে, যখন দেনাদার হিসাব করবো আমরা থামবো, তেমে দেখবো বিষয় দাবি বিবরণীতে কোনো নতুন কুরিন ছিল কিনা। নতুন কুরিন যদি একটা থাকে একটা মাইনাস হবে, যদি দুইটা থাকে দুইটা মাইনাস হবে। আরেকটা জিনিস মাইনাস হবে, যদি আন্তঃফেরত থাকে, ফেরত, ওইটাও থাকলে ওইটাও মাইনাস হবে। এখানে তো আন্তঃফেরত না, ঠিক আছে, মানে সরি আন্তঃফেরত বলতেছি। হ্যাঁ, মাল যদি ফেরত থাকে, কেউ যদি কোথায় সমন্বয়ে যদি মাল ফেরত দিয়ে দেয়, তাহলে ওইটা ওইখান থেকে মাইনাস হবে। এই যে 5 নম্বর উদাহরণটা যেরকম। আচ্ছা, এইটাই হচ্ছে কুরিন হিসাবটা, একটু রিল্যাক্সে করো, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সমাপনী মজুত পণ্যটাও কি হয় আমার? চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্যটাও চলতি সম্পদ। এগুলো তো বাদ, আমরা ওই নিয়মে করবো না এই সিস্টেমটা। আচ্ছা, এই যে সমাপনী মজুত পণ্যটা এখানে চলতি সম্পদ। তারপরে অগ্রিম ভাড়া। অগ্রিম ভাড়া তো আমার কত ছিল? টোটাল ভাড়া দিয়েছিলাম 10,000। ভাড়া কত দিয়েছিলাম? 10,000 ভিতরে আমি বুক করেছি কত? 6,000। তাহলে আর অগ্রিম কত ছিল? 4,000। ওই 4,000 এখানে এসে কি হবে? যোগ হবে, সম্পদ, চলতি সম্পদ। আর সমাপনী মজুত পণ্য এসে হবে কি? যোগ। 63,000 কত? 500 টাকা। তাহলে টোটাল সম্পদ কত আমার? 2,39,000 টাকা টোটাল যদি যোগ করি। এরপরে লিখবো দায়গুলা। দায়গুলা কীরকম স্যার? দায়ের প্রথমে হচ্ছে মালিকানা সত, ওই যে যেটা দিয়ে দিছে প্রশ্নে প্রদত্ত, কত? 1,06,500 টাকা। এরপর লিখবো আমরা চলতি দায়গুলা। কোনগুলো লিখবো? চলতি দায়ের ভিতরে প্রথমে হচ্ছে কত? পাওনাদার। চলতি দায়ের প্রথমে কি? পাওনাদার দিলাম। পাওনাদার তো চলতি দায়, 90,000। ব্যাংক জমাতিরিক্ত যেটা, এটাও কিন্তু চলতি দায়। এই যে দেখেন, ব্যাংক জমাতিরিক্ত সুদ যেটা, এটাও চলতি দায়। এখন কথা হচ্ছে স্যার, আগের যে উদাহরণগুলো করে আসছে ওখানে কিন্তু ব্যাংক জমাতিরিক্ত সুদটা এখানে আসে নাই, ওটা ছিল জাস্ট অন্যান্য ব্যয়ে। আমি বলেছিলাম যে প্রশ্নে, এই যে প্রশ্নে যদি এই ব্যাংক জমাতিরিক্ত যে সুদটা, এটা যদি এখানে বলে দিত, তাহলে শুধু এটা অন্যান্য ব্যয় হইতো, এটা কখনো আমি চলতি দায়ে নিব না। কিন্তু ব্যাংক জমাতিরিক্ত সুদটা যদি এখানে বলে না দেয়, জাস্ট পার্সেন্ট দিয়ে রেখে দেয়, তাহলে ব্যাংক জমাতিরিক্তটাও নিব কোথায়? অন্য চলতি দায়ে, তার সুদটাও নিব চলতি দায়ে, আবার ইয়াতেও হবে, অন্যান্য ব্যয়ও হবে, মানে উভয় জায়গায় হবে যদি খালি এখানে পার্সেন্ট হিসাবে দেয়। আর যদি এখানে লিখে দেয়, তাহলে উভয় জায়গায় হবে না, শুধু অন্যান্য ব্যয় হবে। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি স্যার? আচ্ছা, তারপরে এই যে লিখলাম, এতটুকু শেষ। এবার যোগ করো। যোগ করার পরে দেখা যাচ্ছে এখানে কত?
2,39,000 টাকা। এই যে দায় আর সম্পদ সেম, বা এইটার যে এইটার উত্তরটা উত্তরটা সেম হবে। সেম হবে। হ্যাঁ, আশা করি বুঝতে